মর্নিং এভরিওয়ান। তো এখন ঘড়িতে 5:30 বাজে, 5:30 আমরা বেরিয়ে পড়েছি। একটা মর্নিং ভাইবস আসছে চারিদিক থেকে। এখানে বেশ সুন্দর রাষ্ট্রিক একটা ওয়েদার, পাখিগুলি ডাকছে, সামনে সুইমিং পুল। আমরা এখন যাচ্ছি, আমরা যাবো এখন শিমলিপাল ন্যাশনাল পার্ক। তো দেখি অ্যানিম্যাল সাইটিং যদি ভালো হয় তাহলে খুব ভালো লাগবে। বাঘ দেখার ইচ্ছা আছে, এখন দেখা যাক কী হয়। খাতায় কলমে দেখেছি এখানে 99 রয়্যাল বেঙ্গল টাইগার আছে। তো আমাদের ড্রাইভার আসছে, আমরা ড্রাইভারের জন্য ওয়েট করছি। অন্য সময় কি হয়, মানে ট্যুরিস্টের জন্য ড্রাইভার ওয়েট করে, এখন আমরা ড্রাইভারের জন্য ওয়েট করছি। আমরা লনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে অর্পিতা বিচ রিসর্ট। তো এখানে কি করে আসতে হবে বা কন্ট্যাক্ট নাম্বার ইচ অ্যান্ড এভরিথিং আমরা ভিডিওর নিচে দিয়ে দেবো। তো দেখতে থাকো যেমন কি দেখছি আমরা, সব ভিডিওই আমরা মানে ব্লগে দিয়ে দেবো। কি কি হচ্ছে, কি কি দেখতে পাচ্ছি, আদৌ অ্যানিমেলস দেখতে পাই কি না, ভাগ্যের ব্যাপার, সেটাই সব থেকে ভাগ্যের ব্যাপার। কারণ এর আগে অনেক ব্লগ দেখেই আমরা এখানে এসেছি, তো তারা ব্যাড লাক যে তারা কোনো অ্যানিমেলস দেখতে পায়নি। তো আমাদের লাকে কি আছে সেটা আমরা দেখি, চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বেরিয়ে পড়লাম শিমলিপালের উদ্দেশ্যে। চাঁদিপুরে আমাদের আসার কারণটাই ছিল শিমলিপাল সাফারি করার। চাঁদিপুরে কিন্তু আমরা এই কারণের জন্যই এসেছি যে চাঁদিপুরে আমরা সমুদ্র দেখব এবং এর সাথে সাথে শিমলিপালে যাব, সেখানে আমরা পাহাড়, ওয়াটারফলস, তার সাথে জঙ্গল সবটা কিন্তু মিলিয়ে আমরা উপভোগ করতে পারবো। এই কারণের জন্যই কিন্তু আমাদের চাঁদিপুরের উদ্দেশ্যে আসা। আমরা অনেক ভোরে বেরিয়েছিলাম, তাই আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় আমরা গরম গরম লুচি আর তরকারি কিন্তু খেয়ে নিলাম। এটা হচ্ছে পুরো মেন গেট। এই গেটটা মানে এই গেটটাই হচ্ছে মেন। এরপর থেকে এর ভেতর দিয়েই আর কি পুরো ফরেস্ট শুরু। আর এটা হচ্ছে অফিসিয়াল যা যা প্রসিডিওর আছে সেই প্রসিডিওরগুলো কমপ্লিট মানে করতে হবে। এইটা হচ্ছে অফিসিয়াল জায়গা। ফরেস্টে ঢোকার আগেই কিছু প্রসিডিওর কমপ্লিট করতে হবে। প্রথমেই বলে রাখি, এন্ট্রি ফ্রি পার হেড 100 টাকা করে। দুপুরে লাঞ্চ করার জন্য ফরেস্টের ক্যান্টিন আছে, আপনারা সেখান থেকে লাঞ্চ করতে পারেন। ভেজ 110 টাকা এবং ননভেজ 210। আমরা ভেজটাই নিয়েছিলাম। ফরেস্টের ভেতরে কোনো রকম নোংরা ফেলা যাবে না, তার জন্য একটা ব্যাগ ওখান থেকেই দেওয়া হয়েছিল, তার দাম 50 টাকা। বাধ্যতামূলক নিতেই হবে। আরও একটা কথা বলে রাখি, একজন গাইড কিন্তু নেওয়া বাধ্যতামূলক, যার জন্য 400 টাকা করে বরাদ্দ। এছাড়া আমাদের পুরো দিনের শিমলিপালের যে ঘোরানোর গাড়ি, তার জন্য ভাড়া বাবদ আমরা 6500 টাকা কিন্তু দিয়েছিলাম। আমাদের সব প্রসিডিওর কমপ্লিট, চলুন যাওয়া যাক। শিমলিপাল, যার নাম শিমুল গাছ থেকে এসেছে। এই উদ্যানটি শিমুল গাছে ভরা বলেই এর নাম কিন্তু শিমলিপাল দেওয়া হয়। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার উত্তরাঞ্চলে অবস্থিত এই শিমলিপাল।
এই উদ্যানটি টাইগার রিজার্ভের জন্য কিন্তু বিখ্যাত। অনুমান করা যায় প্রায় ৯৯টি বাঘ কিন্তু এই উদ্যানে আছে। টাইগার রিজার্ভটি ২৭৫০ বর্গ কিমি পর্যন্ত বিস্তৃত এবং এতে জোরান্ডো এবং বহরাপানি বলে দুটি মনের মতো সুন্দর জলপ্রপাত রয়েছে। পুরো উদ্যানটি কিন্তু পাহাড়ের মধ্যে দিয়ে আবৃত। কমপক্ষে প্রায় ১২টি নদী কিন্তু এই উদ্যানের মধ্যে দিয়ে গেছে। সব নদী কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে মিশে গেছে। উড়িষ্যা সরকার ২৭৫০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ১৯৭৯ সালে শিমলিপালকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এর পরবর্তীতে ১৯৮০ সালে উড়িষ্যা সরকার অভয়ারণ্য ৩০৩ বর্গ কিলোমিটার জাতীয় উদ্যানে হিসেবে প্রস্তাব রাখে। এবং তারপর থেকেই উদ্যানে পর্যটকের আনাগোনা শুরু হয়। পর্যটকের আনাগোনা বাড়ার ফলে ১৯৮৬ সালে জাতীয় উদ্যানের আয়তন ৪৪৫.৭০ বর্গ কিলোমিটার বাড়ানো হয়। ভারত সরকার ১৯৯৪ সালে এটিকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করে। টাইগার রিজার্ভের জায়গাটির মধ্যে থেকে কিছুটা জায়গা উড়িষ্যার রাজ পরিবারকে শিকারের জন্য দেওয়া হয়েছিল। ১৯৭৩ সালের মে মাসে প্রজেক্ট টাইগারের অধীনে এটিকে আনুষ্ঠানিকভাবে একটি বাঘ সংরক্ষণাগার হিসেবে মনোনীত করা হয়। ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে কিছু জায়গায় নুন ছড়ানো হয়, সেই জায়গাগুলিকে সল্ট পিট বলা হয়, কারণ এই নুন চষার জন্যই অনেক জীবজন্তুরা এই এরিয়াতে আসে। গুড আফটারনুন বন্ধুরা, তো এখন টাইম হয়েছে 12:20। আমরা বেরিয়েছি হচ্ছে 5:30টায় বেরিয়েছি গাড়ি করে বেরিয়ে আমরা 7:30টায় এখানে যে শিমলিপালের এখানে এসে পৌঁছেছি। অ্যাকচুয়ালি আমরা তো আছি চাঁদিপুরে, তো চাঁদিপুর থেকে শিমলিপালে আসতে গাড়িতে মোটামুটি 2 ঘন্টা লাগে। তো 2 ঘন্টা এলাম, এসে আমরা প্রথম প্রসিডিওর যেগুলো কমপ্লিট করার পরে প্রথম ওখানে ভোরবেলাটা ছিল, তো ভোরবেলাটা ওখানে অনেক অ্যানিম্যাল সাইটিং হয়েছে। সেগুলো কী অ্যানিম্যাল আছে সব ভিডিও আপলোড করা হবে এবং তার সাথে সাথে ওগুলো বলাও হবে ওখানে। তারপরে আমরা গেছি জোরান্ডা ওয়াটারফলসে, সেটা একটু অন্যদিকে ছিল। এইবারে ফাইনালি আমরা পৌঁছেছি হচ্ছে বড়াই পানি ওয়াটারফলস, যেটা এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে বড়াই মানে হচ্ছে দড়ি। তো দেখো ওয়াটারফলসটা দড়ির মতো সরু হয়ে পড়ছে, ওই জন্য এটার নাম হয়েছে বড়াই পানি ওয়াটারফলস। তো জায়গাটা খুবই থমথমে পরিবেশ, এখানে বড় জঙ্গল, কোথাও কেউ নেই। সব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এটাই যে অনেক সময় কি হয়, অনেক ওয়াটারফলস বা অনেক ভিউ পয়েন্টে অনেক লোকজন থাকে,
কিন্তু এখানেই হয়েছে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, আশপাশে কোথাও কেউ নেই, শুধুমাত্র আমরা দুজনই আছি। তো খুবই ভালো। দেখো আমরা আরও কাছে যাচ্ছি, ওয়াটারফলসটা যতটা সম্ভব কাছে যাওয়া যায় যাওয়ার চেষ্টা করছি। গুড আফটারনুন। আমরা এখন মানে একটা জায়গাতে দাঁড়িয়েছি, আমাদের গাড়িটা আনলাকিলি পাংচার হয়ে গেছে বলে, তো গাড়ির আর কি চাকা রিপ্লেস হচ্ছে, ওই জন্য আমরা একটুখানি ভেতরের দিকে ঢুকেছি। তো এখানে দেখলাম যে এখানে জঙ্গলের সাথে সাথে একটা ছোট গ্রামও আছে। তো এই দেখুন গ্রামে একটা সুন্দর বাড়ি। আমরা সেই ছোটোবেলায় গ্রিটিংস কার্ডে যেমন দেখতাম, যেমন একটা ভিলেজের দৃশ্য বা গ্রামের বাড়ি, ঠিক সেই রকম টাইপের একটা বাড়ি এখানে। এটা ওই খড়টাকে একটা মানে কাঠের 4টে বা 5টা পা করে উপর দিকে রাখে। এর কারণটা হচ্ছে যে তাতে কী হবে, গরু ছাগল এসে ফট করে খেয়ে না নিতে পারে। তো এটা দেখো, এটা ইস্টার্ন ঘাট পর্বতমালার অন্তর্গত এই টোটাল পাহাড়।